উপন্যাসের ঝুলি বাই পীযূষ চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর উপন্যাসের গল্প পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজ আমরা পড়ব বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্তের 13তম পর্ব। সবাই স্বপ্ন দেখে কিনা জানি না, তবে অনেকে দেখে, আমিও দেখি। আমার ধারণা সবাই স্বপ্ন দেখতে শেখেনি। স্বপ্ন মানে খুব যে বিরাট কিছু তা নয়। এই অল্প একটু জমি, এই কাঠা দশেক হলেই চলে, তাতে একটি ছোট্ট বাংলো প্যাটার্নের একতলা বাড়ি। ঘর থাকবে মোট 3টি, চারপাশে কাজ থাকবে, শুধু কাজ। প্রচুর জায়গা নিয়ে একটা স্টাডি রুম থাকবে। এক কোনায় ছোট্ট একটা কর্নার টেবিল, তাতে একটি সাদা টেবিল ল্যাম্প থাকবে। সেখানে বসে আমি লিখব। ফার্নিচার বেশি থাকবে না, পাতলা একরঙা পার্সিয়ান কার্পেট থাকবে মেঝেতে। একেবারে সাদা ধবধবে টাইলের মেঝে হবে। প্রতি ঘরে রোজ ফুল বদলানো হবে। চারিদিকে চওড়া ঘরোয়ানা বারান্দা থাকবে, থোকা থোকা লতায় চারিদিকে ভরা থাকবে। গেটের দুপাশে দুটি ছোট্ট গাছ থাকবে। কৃষ্ণচূড়া নয়, রাধাচূড়া। কৃষ্ণচূড়া বিরাট বড়। এই ছোট্ট বাড়িতে বিরাট কিছু মানাবে না। বারান্দায় রেলিং থাকবে। বাথরুমটা বেশ বড় হবে, যাতে নয়না গান গেয়ে গেয়ে ঘুরে ঘুরে শাওয়ারের নিচে চান করতে পারে। বসন্তকালে লনের চেরি গাছের নিচে বেতের চেয়ারে বসে চা খাবো আমরা, আমি আর নয়না। চাপা ফুলের গন্ধবাহী হাওয়ার সঙ্গে যখন ইলশে গুঁড়ি বৃষ্টি পড়বে, তখন সেই স্টাডিতে বসে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কিছু লিখতে লিখতে আমি কফি খাবো। আর নয়না একটা কালো মডার্ন ফ্রেমের চশমা নাকে দিয়ে বেশ ভারী কি গলায় বলবে, অত কফি খেও না, লিভারটা কি 12টা বাজাবে? কিংবা কোনো গ্রীষ্মের সন্ধ্যায় অফিস থেকে ফিরে চেরি গাছের তলায় পায়জামা পাঞ্জাবি পরে বসবো। আমার নয়না স্নান করে চুড়ো করে চুল বেঁধে সুগন্ধি ঠান্ডা শরীর নিয়ে পাশে এসে বসবে। সুন্দর ছোট্ট তেতে আমাদের চাকর চা নিয়ে আসবে। তেতে একটি ছোট্ট ফুলদানি থাকবে, অ্যাস্ট্রে সবকিছু থাকবে। শেষ সূর্যের স্নান আলো এসে নয়নার গ্রীবা ছোবে, নয়নাকে ভীষণ সুন্দর দেখাবে। মেয়েদের সুন্দর না দেখলে আমার খারাপ লাগে, অসহ্য লাগে। নয়না একটু হাসবে, আমি বলবো, তোমাকে দারুণ দেখাচ্ছে তো। বুদ্ধিদীপ্ত চোখ দুটি তুলে নয়না তখন সম্পূর্ণভাবে হাসবে। আমি ওর দিকে অপলক চেয়ে থাকবো। দুজনে দুজনের চোখের দিকে চুপ করে চেয়ে থাকবো। ঝিরিঝিরি হাওয়ায় রাধাচূড়ার ফিনফিনে পাতারা লনের ঘাসে নরম নিভৃত বাহন হয়ে ছড়িয়ে পড়বে। স্বপ্ন ভেঙে গেল। ফোনটা বেজে উঠল। অফিসে বসে স্বপ্ন দেখাটা খুব খারাপ। সব বুঝি, তবু অবদ্ধ মনটা বোঝে না। ছোট্ট ছেলের মতো স্বপ্ন দেখে, কল্পনার লাল নীল লালিপথ চুষে চুষে খায়। হ্যালো, রিজু ঘোষের সঙ্গে কথা বলতে পারি? জড়ানো জড়ানো গলায় কে যেন বলল। কথা বলছি আমি, জ্যোতি। কি ব্যাপার, এত উত্তেজনা কিসের? উত্তেজিত হয়ে আছি তাই। অপারেশন চাইনিজ সাকসেসফুল। মানে? 6টা দিন চাইনিজ খাওয়া অর্জন করলাম। আধা ঘন্টা আগে লাভ ইন দ্য আফটারনুনের সঙ্গে সেন্ট্রাল অ্যাভিনিউতে আমার জিপ নিয়ে মুখোমুখি লড়ে গেলাম। জিপ নিয়ে বনেটের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে উইন্ডোর স্ক্রিন ভেঙে একেবারে সামনের সিটে নরম চামড়ার কুশানে। উদ্বিগ্ন গলায় বললাম, ড্রাইভারের কি হলো? কি আবার হবে? হাসপাতালে নিয়ে গেছে। বেশি আর কি, মরে যাবে। তার বেশি কিছু তো আর নয়। তবে জাগুয়ার গাড়ি নিয়ে বিধুমুখীর এ জন্মে আর চড়তে হবে না। জ্যোতিটা একটা পাজি, এমনভাবে বলছে যেন সত্যি সত্যি ড্রাইভারের জন্য ওর কোনো ভাবনাই নেই। তবু খুশি হলাম। কেবল চাইনিজ নয়, তোমার আর যা কিছু খেতে চাও খাওয়াবো। তোমার কিছু হয়নি তো? বিশেষ কিছু নয়, পিছনের পার্টির দোকানের দাঁত ভেঙে গেছে। ভালোই হয়েছে, ও দুটো দাঁতে পোকা বড় জ্বালাতন করত। তাছাড়া মাথা একটু কেটে গেছে, 3টা স্টিচ করেছে। আমার জন্য ভেবো না, ফাইন আছি। যাক, তাও ভালো, অল্পের উপর দিয়ে গেছে। কাল রাতেই চলো বাইরে খাওয়া যাক। কাল রাতে যেতে পারবো না, আমি তো অ্যারেস্টেড। জামিনে খালাস পেয়েছি। এসব ঝামেলা পুইয়ে নি, তারপর দিলখুশ করা যাবে। বললাম, শোনো, এসব খরচ টরচের একটা হিসাব নিকেশ রেখো। রঞ্জন কি বলছে?
সে তো ন্যাকামি করছে এখন। বলছে কি দরকার ছিল এত বাড়াবাড়ি করার, ড্রাইভারটা যদি মরে যায়। আচ্ছা তুমি বলো, একটি 1.5 লাখ টাকার গাড়ি ধসাতে একটি লোক মরবে, তাতে ন্যাকা কান্নার কি আছে? আমি যে প্রাণে বেঁচে গেলাম সে কথাটা একবারও সে বলছে না। বললাম, ও নিয়ে তুমি মাথা ঘামিও না। ও একটু নার্ভাস টাইপের, নিজেই হুজুগ করে তুলেছে, এখন নিজেই পস্তাচ্ছে। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, আমি অফিসে 5:30টায় ছুটি। তাছাড়া এই খবরটা শোনা মাত্র বেশ খুশি খুশি লাগছিল মনটা। হাতটাকে মুঠো করলাম, জোরে আনন্দ হলো। শালা রোজ রোজ আমরা ভাঙা অ্যাম্বাসেডারে চড়বো, আর তুমি রোজ রোজ লাখ টাকার শোয়া গাড়ি নিয়ে ফুটনি মারবে। ননির পুতুল বিধুমুখী আমার। বেশ হয়েছে, বড় আনন্দ হয়েছে। এই আনন্দ কিভাবে সেলিব্রেট করব বুঝতে পারছি না। নয়নাকে একটা ফোন করলে হয়। নয়নার সঙ্গে কোথাও বেড়াতে গেলে বেশ হয়। এই কলকাতায় কোন চুলোতেই বা বেড়াতে যাব? যেখানে যাব সেখানেই ফুচকাওয়ালা, ট্রানজিস্টার আর কদাকার কদাকার মহিলারা। তার সে নয়নাকে নিয়ে কোনো ভালো ছবি দেখতে গেলে হয়। নয়নাকে এই ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, এর কথা বলতেই হবে, এবং এ কথা ওকে আজই এক্ষুনি বলতে হবে। বলে ও প্রথমে চোখ বড় বড় করে শুনবে, কৌতূহল ভরে বলবে সত্যি, তারপর বকবে, ভীষণ বকবে। বলবে, ছি, লেখাপড়া জানা বড় বড় ছেলেরা যে এরকম কাজ করতে পারে ভাবতে পারেনি। আপনি আমার সঙ্গে কথা বলবেন না, আমাকে এক্ষুনি গাড়ি থেকে নামিয়ে দিন। এ কথা শুনে আমার খুব খারাপ লাগবে। এরকম যদি আপনারা করতে পারেন তো আরো অনেক কিছু করতে পারেন, ভাবা যায় না। আপনার মতো ছেলেও, ইত্যাদি ইত্যাদি। ওকে শান্ত করতে নিঃসন্দেহে বেগ পেতে হবে। তবু আমার বিশ্বাস আছে ও শেষকালে ক্ষমা করবে। যদিও রঞ্জনকেও চেনে না, ওদের ক্ষমা করবে কিনা জানি না, কিন্তু আমার বিশ্বাস আছে অবশেষে ও আমায় ক্ষমা করবে। ফোনটা ডায়াল করলাম। সুজয়ের ওয়েস্ট জার্মানিতে যাওয়া ঠিক, কয়েক মাসের মধ্যেই যাবে। আজকাল বাড়িতে একটু আধটু থাকে, ওরকম দিবারাত্রি আড্ডা মারা ছেড়েছে। ওই ফোনটা ধরলো, বলল, নয়না তো নেই রে, নীতিশকাল সকালের প্লেনে শিলং চলে যাচ্ছে, তাই নয়না ওর সিনেমাতে গেছে। এলে কিছু বলবো? বললাম, না, এমনি ছেড়ে দে, তোমার সঙ্গে করে দেখা করব বলেই ঘটাং করে ফোন ছেড়ে দিলাম। নীতিশ, নীতিশ সেন, এই নামটা শুনলেই আমার শোণিত স্রোত উল্টো ঘুরতে শুরু করে। মিস্টার সিধুর গাড়ি না ভেঙে ওকে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারলে সবচেয়ে খুশি হতাম। কোনো শর্টগানে এলজি ভরে একটি ক্লিন নেক শট অথবা .2 রাইফেল দিয়ে কানে মারা, মজা বুঝবে। ন্যাকা মেলি, ভালো ছেলে, অসভ্য। অফিস থেকে বেরোলাম, চৌরঙ্গি মোড় পার পেরোলাম, হঠাৎ চোখে পড়ল মেট্রোর সামনে নয়নার নীতিশের রাস্তা পার হচ্ছে। মেট্রোয় যাবে, আলো তোদের জনকে খুব সুন্দর দেখাচ্ছে। নীতিশ একটা কালো স্যুট পরেছে, বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। নয়না নীতিশের একেবারে গায়ের সঙ্গে ঘেঁষে চলছে। নয়না বোধহয় কোনো দোকানে খোপা বেঁধেছিল সেদিন। একটি কমলা রঙা সম্বলপুরি সিল্কের শাড়ি এবং লো কাট ব্লাউজে ওর গ্রীবাটি অন্য সব দিনের চেয়েও সুন্দর দেখাচ্ছিল। এই ঝলমলে আলোয় ওকে আকাশের আসন্ন সন্ধ্যায় উড়ে চলা পাখির মতো মনে হচ্ছিল। আমার মাথায় খুন চেপে গেল। কি হলো জানি না, কেমন করে হলো জানি না। স্টিয়ারিংটাকে শক্ত করে দুহাতে ধরে যত জোরে পারি এক্সিলেটারের সমস্ত জোর দিয়ে চেপে ধরলাম। গাড়িটা চৈত্র মাসের হাওয়ার মতো হু হু করে এগিয়ে চলল। দুজনকে একসঙ্গে চাপা দেব, গুড়িয়ে ফেলবো। চাপ চাপ গাঢ় রক্ত লেগে থাকবে রাস্তায়। কালো স্যুট আর কমলা রঙা শাড়ি রক্তে লাল হয়ে যাবে। ফ্লেমিঙ্গো পাখি ঘাড় মোটকে পড়ে থাকবে কমলা রঙা শাড়িতে। পৌঁছে গেছি। আর এক মুহূর্ত, হঠাৎ একটা হ্যাঁচকা টানে নীতিশ নয়নাকে সরিয়ে নিয়ে গেল আমার আওতা থেকে। কিন্তু সময়ে ব্রেক করা সম্ভব হলো না। গিয়ে পড়ল গাড়ি সামনের গাড়ির উপরে। সে গাড়ি লাফিয়ে গেল, ধাক্কা মারল তার সামনের গাড়িতে। দু গাড়িরই ড্রাইভার নেমে এলো, এসে আমাকে গালাগালি দিতে লাগলো। দোষ সম্পূর্ণই আমার, উচিত ছিল চুপচাপ থাকা। আমি উল্টে ওদের গালাগালি দিলাম, চেঁচিয়ে বললাম, কিপ ইউর মাউথ শাট। বলতেই সামনের লোকটা আমার কলার ধরলো। কলার ধরতেই মাথা ঠিক করতে পারলাম না, টেনে মারলাম এক আপার কাট। লোকটা হিসকি তুলে সরে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সমবেত সমর্থবৃন্দ আমাকে মারতে লাগলো।
একজন সার্জেন্ট না এলে আমার যে কি হতো জানি না। কে যেন খুব জোরে একটা ঘুষি মারলো আমার রগের উপর। তারপর দেখলাম একটি একটি করে আলোগুলি নিভে যেতে লাগলো। ঠান্ডা লাগতে লাগলো। মনে হলো ঘাড়ের কাছে কেউ যেন ওষুধ উপড়ে দিয়েছে। সমস্ত মাথার মধ্যে অনেকগুলো কটকটি ব্যাঙ ডাকতে লাগলো। আর কানের মধ্যে ঝনঝন করতে লাগলো নয়নার গলা। কি অসভ্য ড্রাইভার! নীতিশও চেঁচিয়ে কি একটা বলেছিল, শুনতে পায়নি। ভাগ্যিস ওরা কেউ আমাকে চিনতে পারেনি। সার্জেন্ট আসতে সামনে ভিড় কমলো। 24 ঘন্টার মধ্যে থানায় গিয়ে ডায়েরি করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু কিছুই করতে ইচ্ছা করলো না। ইচ্ছে করলো ঘুমাই। গাড়ি স্টার্ট করে আস্তে আস্তে গিয়ে চললাম। জামার বোতাম ছিঁড়ে গেছে। টাই ধরে টানাটানি করাতে গলায় খুব লেগেছে। জল পিপাসা পাচ্ছে খুব। বাড়ি যেতে ইচ্ছে করলো না এই অবস্থায়। পার্ক স্ট্রিটে এসে দাঁড়ালাম। কোথাও বসে এক কাপ কফি খেলে বেশ হতো। রুমাল দিয়ে ঠোঁটটা ভালো করে মুছলাম। ঠোঁটের কোণাটা কেটে গেছে। ওরা খুবই মেরেছে, তবু দুঃখ নেই তার জন্যে। নয়নার নীতিশকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারলাম না। একদিন খুব বৃষ্টি পড়ছিল। ট্রাম স্ট্রাইক ছিল, শুধু বাস চলছিল। প্রচণ্ড ভিড়। অফিসে বসে হঠাৎ আমার মনে পড়ল নয়নার কলেজ ছুটি হবে। ওই সময় ট্যাক্সি পাবে না, ওই ভিড়ে বাসও উঠতে পারবে না, বৃষ্টিতে ভিজবে এবং নির্ঘাত জ্বরে পুড়বে। পরশুদিন ফোনে কথা বলার সময় ও ঘং ঘং করছিল। অতএব অফিস পালিয়ে ওর কলেজের চারপাশে ঝিরঝিরে বৃষ্টি আর কনকনে হাওয়ায় চক্কর মেরে বেড়াতে লাগলাম। কলেজ থেকে বেরোনো অন্যান্য মেয়েরা এবং হয়তো পথচারীরাও ভাবলো যে আমি কারোর উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। ওরা কি করে জানবে যে ওদের মধ্যে সুন্দরী শ্রেষ্ঠা, তার সম্বন্ধেও আমার বিন্দুমাত্র উৎসুক নেই। আমি কেবল আমার নয়নার খোঁজে এসেছি। পাশে তার কষ্টই হয়। পাশে ভীষণ ভিড়ের বাজে তার সুন্দর পায়ের পাতা কোনো বদখত লোক কাদা শুদ্ধ জুতো দিয়ে মারিয়ে দেয়। আমি তাই অফিস পালিয়ে পাগলের মতো 20 মিনিট হলো দাঁড়িয়ে আছি। আমার ভাগ্যদেবীর হাত দণ্ডিত হচ্ছি। সেদিন দেখা হয়নি নয়নার সঙ্গে, কারণ ওর ক্লাস সেদিন আগেই শেষ হয়ে গিয়েছিল। আরেক দিনের কথা মনে পড়ল। পাইপটা ধরলাম। কিছু খেলে হয়। মার খেয়ে বেশ খিদে পেয়েছে। একবার নয়নার সামান্য জ্বর হয়েছিল। অফিস থেকে ফিরে রোজ ওকে দেখতে যেতাম। বেনি এলিয়ে ক্লান্ত ভঙ্গিতেও সে থাকত। গেলেও খুশি হতো, কিন্তু তার চেয়ে আমি খুশি হতাম অনেক বেশি। বোধহয় ওকে আমার নিজের জীবনের চেয়েও ভালোবাসি বলে। ওকে অসুস্থ অসহায় দেখলে আমার ভালো লাগতো। মনে হতো ওর জন্য কিছু করি, ওর কাছে বসে একটু ভালো লাগা দিই। নিজেকে সার্থক হতাম। ভাবতাম ওর জন্য কিছু করার একটা সুযোগ মিলল। ওকে অনেকদিন বলতাম আমি, তোমার বেশ বড় কোনো অসুখ হোক, তোমার যাতে অনেকদিন নার্সিং হোমে থাকতে হয়। অনেক দিন। প্রথম আত্মীয় স্বজন, তারপর দেখানো হিতাকাঙ্ক্ষিতরা, বন্ধু বান্ধবেরা ভিড় করবে। তোমায় দুবেলা দেখতে যাবে, তারপর আস্তে আস্তে আর কেউ আসবে না। সকলেরই কিছু না কিছু জরুরি কাজ থাকবে। এমনকি সুজয় পর্যন্ত তোমাকে দেখতে আসার সময় করে উঠতে পারবে না। তখন আমি প্রতি সন্ধ্যায় অফিস ফেরতা তোমার কাছে যাব। তোমার কেবিনে বসে থাকবো। রোজ তোমার জন্য ফুল নিয়ে যাব। মাঝে মাঝে ক্যাডবেরিও নিয়ে যাব। নার্সকে লুকিয়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তোমার ঠোঁটে দেব। তোমাকে একটুও বিরক্ত করব না, কিচ্ছু করব না। শুধু তোমার ঘামে ভেজা গরম দুখানি হাতে হাত রেখে, তোমার শুকতারার মতো চোখে চোখ রেখে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকব। তোমাকে যদি সবাই কোনোদিন ত্যাগ করে, সবাই তোমাকে ভুলে বোঝে, একমাত্র সেই দিন তুমি জানতে পারবে আমি তোমার জন্য কতটুকু করতে পারি। আমি তোমার কে। এরকম গড়গড় করে পাগলের মতো বলতাম। একটু থামতাম, একটু ভাবতাম। আর নয়না কনুইয়ের ভর করা হাতের পাতায় মুখ রেখে বড় বড় চোখ মেলে উৎসুক হয়ে শুনত। তারপর অত্যন্ত নিষ্প্রিয় গলায়, যেন এতক্ষণ কিছুই শোননি, এমনিভাবে বলতো, ইস, কল্পনাও করতে পারেন আপনি এই জলজ্যান্ত মেয়েকে মাসের পর মাস নার্সিংহোমে শুয়ে রাখবেন কেবল আপনি আমার কে তা বোঝার জন্য? সত্যি আপনাকে নিয়ে চলে না। আপনার মাথাটা তা খারাপ হয়ে গেছে। জানি না, হয়তো তাই গেছে। কিন্তু মুশকিল হচ্ছে
শিশুর কাছে মার স্তনের মতো, প্রথম কৈশোরের নিঃশ্বাসের মতো, প্রথম যৌবনের স্বপ্ন ভরা আম্রমুকুলিত দিনগুলোর মতো নয়না আমার কাছে আমার অন্তরের অংশ হয়ে উঠেছে। ও যে সত্যি আমার কে, তা ওকে কোনোদিনই আমি বোঝাতে পারবো না। অথচ এইটুকু সহজ অঙ্ক কখনো আমার মাথায় ঢোকে না। কানা ষাঁড়ের মতো কেবলই আমি লাল কাপড়ের দিকে ছুটে যাই। জানি না সত্যি সত্যি আমি কি চাই নয়নার কাছে ভালো ব্যবহার। সে আমাকে অনেকবার অনুপ্রেরণা যোগায়। এর জন্যেই মানে ও যা দিয়েছে তা নিয়েই ওর কাছে আমার কৃতজ্ঞ থাকা উচিত। অথচ তবু আমি সর্বদা ছটফটিয়ে মরি। তাহলে কি আমি শরীর চাই? তার রজনীগন্ধার মতো প্রস্ফুটিত ছিপছিপে শরীরটাই কি চাই তাহলে? পাইপের ট্যাবকোতে তেতো তেতো লাগতে লাগলো। থুতু ফেললাম অ্যাস্ট্রেতে। নীতিশের মুখে ফেললে ভালো হতো। কোনো রকমে নয়নার উপর প্রতিশোধ নিতে পারলে ভালো হতো। কিন্তু এ যদি শুধু শরীরই হয়, তবে এত ব্যথা কিসের? এত যন্ত্রণা কিসের? যৌবনের সোনার সময়কে এমনি করে মোমের মতো বিনা প্রয়োজনে ক্ষয় করারই বা কিসের জন্যে? কিন্তু ভয় করতে লাগলো। শুনেছি ছোটবেলা থেকে এদিক ওদিক গলি, ঘুষি, আলো, অন্ধকার সবকিছুই অর্থবাহী। পয়সা থাকলে নাকি পাওয়া যায় না এমন আনন্দ নেই কলকাতায়। গাড়িটা ওখানেই থাকলো, চোখের মতো, চোরের মতো, লাথি খাওয়া ঘিয়ে কুকুরের মতো প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে লেজ গুটিয়ে ফ্রি স্কুল স্ট্রিট ধরে পা টিপে টিপে হাঁটতে লাগলাম। এইটুকু এগোতেই একটি বড় ফ্ল্যাটে বাড়ির ফটকের সামনে পানের দোকানের পাশে একটি শিয়ালের খাওয়া কই মাছের চেহারার লোক সোজা আমার চোখের মধ্যে তাকালো। আমার কান গরম হচ্ছিল। আমি দাঁতে দাঁত চেপেছিলাম। মাথা নোয়ালাম। লোকটা পচা মাংস চিবানো হায়নার মতো দাঁত বের করে হাসলো। হাত তুলে সেলাম করলো। ফিসফিস করে বলল, কে চাই এসব? পাঞ্জাবি, পার্সি, অ্যাংলো জো হয়ে গেয়া? একদম বেত্তামিজ জি। আমি উত্তরে বেশ কেটে কেটে বললাম, মুঝে বাঙ্গালি লাদো। বলে নয়নার চেহারা হুবহু বর্ণনা দিলাম, ওকে একটু অন্ধকারে টেনে নিয়ে। ও বলল, চেহারা আপনি যেমন চাইবেন তেমনই হবে। এর আগে আমার মতো আনাড়ি মুরগি এই ধান খেতে কখনো যে ধান খায়নি তা ওর চোখ দেখলেই বুঝলাম। লোকটা আমার ভিতরের চত্বরে এই হাঁটিয়ে নিয়ে গিয়ে একটা সোফা সাজানো ঘরে বসালো। সে ঘরের দেওয়ালময় উগ্র অঙ্গভঙ্গিময় নানা রকম মেয়েদের ছবি। লোকটি বলল, এখানে বসেন। আমি বললাম, কত রুপি লাগতে পারে? এই ঘরে বসে একা একা আমার ভয় করতে লাগলো। যদি কোনো চেনা লোক দেখে ফেলে? যদি বলে, আরে রিজু এখানে কি করছো? যদি কেউ দেখে ফেলে? যদি কেউ একান্ত দেখে ফেলেই, তাহলে কাটা ঠোঁট দেখিয়ে, মার খাবার দাগ দেখিয়ে বলবো, তাকে বলবো যে দেখো আমার নয়না আমাকে কি করেছে। তাই তার উপর আমি প্রতিশোধ নিতে এসেছি। আমার বিশ্বাস যে কেউ আমার কথা বুঝবে।